সে কি আমার শর্ত মানতো না? আমি তার কাছে বিয়া বয়ে কি এতই ঠেকে গেছি গা? তার বাপের বাড়িতে 6 মাসে একবার যাবে। দ্বিতীয়ত সে আমাদের বাসায় কোনো রকম মোবাইল চালাতে পারবে না। এটা হচ্ছে আপনার 2024-এর ঘটনা। ফার্স্ট অফ অল শুরুতে ওর সাথে আমার পরিচয়টা হয় আমার এক ফ্রেন্ডের মাধ্যমে। তো ওখান থেকেই ফার্স্ট মিট। তো তাকে আমি প্রপোজ করলাম। প্রপোজ করার পর উনিও অ্যাকসেপ্ট করে। তো তারপর আমরা বেশ কিছুদিন রিলেশনশিপে ছিলাম, প্রায় 3-4 মাসের মতো। তারপর আপনার হঠাৎ করে সে আমার জন্য আমাকে বিয়ের কথা বলে। তো আমি মাইনাও নেই। তারপর আমি বলছি ঠিক আছে, আমি বাসা থেকে লোক নিয়ে আসতেছি। আমি পরিবারের একটাই ছেলে, আমি ফ্যামিলিকে জানাই তার ঘটনাটা। তো আমার আম্মু বলছে ঠিক আছে তাহলে তুমি যেটা বলো সেটাই। তখন আমি আমার ফ্যামিলি নিয়ে গেলাম তাদের বাসায়। তো আমার আম্মুরে নিয়ে আমি যাই, আমার আব্বু বিদেশে থাকে। তো আমার আম্মু আমি গেছি, পাশাপাশি আমার মামা কাকা তাদেরকে নিয়েও গেছি। যাওয়ার পর ওর পছন্দ হয়েছে, আমার আব্বু আম্মুর, আমাদের সবারই পছন্দ হয়েছে, তাদেরও সবাই পছন্দ হয়েছে। আমার বাসা থেকে সবাই রাজি। তারাও আমাকে দেখে পছন্দ করছে, আমাদের ফ্যামিলিকেও দেখে পছন্দ করছে। তো একটা ডেট ফিক্সড করি। তো এই ডেটের মধ্যে আমরা বিয়ের বন্ধনে আবদ্ধ হই। তো পারিবারিকভাবে আর কি বিয়েটা হয়। বিয়ে করার পর তাকে আমি আমার বাসায় উঠে আনি। তারপর আমরা ভালোভাবেই সংসার করতেছিলাম। তো বছরখানেক ভালোই যাচ্ছিল, সে আমার সাথে স্টিল ভালোভাবেই সংসার করতেছিল। বিয়ের 1 বছর পরেই আমাদের একটা বাচ্চা আসলো, কন্যা সন্তান। তখন হঠাৎ করে সে তার বাপের বাড়ি ঘন ঘন যায়। তো বাচ্চাটা হওয়ার পরেই সে বাসায়, যখন আমি তার বাসায় রাখলাম, তার বাপের বাড়ি চলে গেল। ওইখান থেকেই তার বাপের বাড়ির প্রতি সে বেশি ফোকাস দিল। হ্যাঁ, ওইখানে বেশি থাকতে শুরু করলো। হ্যাঁ, আমাকে অ্যাভয়েড করে আর কি। তো আমি বিষয়টা খেয়াল করি। তো আমিও ওইখানে যাইতাম, তাদের বাসায় ঘন ঘন যাইতাম। তো একটা পর্যায়ে জানতে পারলাম যে তারা চায় আমি তাদের সাথে ঘর জামাই হয়ে থাকি। কিন্তু এটা আসলে পসিবল না। হ্যাঁ, কারণ আমি ফ্যামিলিতে আমি একমাত্রই ছেলে, আমার আর আমাদের ফ্যামিলিতে আর কোনো ভাই বোন নেই আমার। তো আমি তো আমার মারে ছাড়তে পারবো না। তো এটা তার আমি অনেকভাবে বোঝানো ট্রাই করি, কিন্তু সে বুঝে না। সে না বুঝা সে বরাবর তার বাপের বাড়িতেই থাকে। তো লাগাতার আমি অনেকবারই চেষ্টা করছি, 1 বছর তার বাপের বাড়িতেই রাখছি এভাবেই, যে না বুঝবে। সে বরাবরই চাইতো যে আমি আমার মারে চাইলে আমি তারে নিয়ে একটা বাসা নিয়ে থাকি, আলাদা থাকি। তো এটা তো আমার পক্ষে সম্ভব না, কারণ আমি একটাই ছেলে। আমার তো আর আমার আম্মুরে দেখার মতো তার কেউ নাই। তো এটাই আমি তারে বুঝাতে পারলাম না। তারা কি বলছে যে তোমার মা থাকলে আমি থাকবো না। হ্যাঁ, তুমি যদি তোমার মার সাথে থাকো তাইলে আমি থাকবো না। তুমি যদি তোমার মারা ছেড়ে চলে আসো তাহলে আমি আসতে পারবো, বা আমার তোমার সাথে সংসার করবো আবারও। অনেকভাবেই বোঝানোর চেষ্টা করছি যে তুমি দেখো এটা তো সম্ভব না। হ্যাঁ, কারণ আমি ছাড়া তো আমার মার আর কেউ নাই, দ্বিতীয় সন্তান না। আজকে যদি আমার একটা ভাই থাকতো তাহলে আমি এটা তোমার এই যে কথাটা আমি ভেবে দেখতাম, কিন্তু এটা তেমন সম্ভব না। তো সে ওটা মানে না। 3-4 বার আমরা ময়মুরবি নিয়ে গেছিলাম, আমাদের এলাকা থেকে ময়মুরবি নিয়ে গেছিলাম তাদের বাসায়। তখন তারা আমার একটা ভুল ধরলো, যে ভুলটা হচ্ছে যে আমি নাকি তার বরং পোষণ দেই না। সে নাকি আমাদের বাসায় না খায় থাকে, এই জন্য সে আসতে চায় না। আমি নাকি তার ভাত কাপড় কিছু দেই না, এই জন্য সে আসতে চায় না। কিন্তু মূল কারণটা হইতেছে যে আমার মার থেকে আমার আলাদা করে লাগবো, এরকম ব্যাপারটা সে গরজামাই আমার চায়। এটা সে তারা বললাম না, স্বীকার করে না। তারা বরাবরই বলে যায় যে আমরা খোঁজ খবর লই না, আমরা কোনো ভাত কাপড় দিই না, তারা বনপোষণ দিই না, দিকে সে বাপের বাড়িতে থাকে। তারা এটা বলে। এখানে আপনার তরফ থেকে কোনো ভুল ভ্রান্তি কিছু ছিল আপনার কাছে? এখানে আমার তরফ থেকে ভুল ভ্রান্তি আমার জানার মতো ছিল না, কারণ আমি আমার সর্বোচ্চ দিয়ে তার ভালো রাখার চেষ্টা করছিলাম। কারণ কেউ কারোর বউকে কেউ তো আর খালি রাখে না, সর্বোচ্চটা দিয়েই ভালোবাসে, সর্বোচ্চটা দিয়েই রাখতে চায়। আমিও চাইছি, কারণ আমার সামর্থ্য অনুযায়ী তো আমার দেখতে হইব। এখন তারপর যখন এক পর্যায়ে আরেকটা কথা কি, যখন তার আমি বলি যে আমাদের বাসা আসতে, তখন সে বলে যে তোমার সাথে চুক্তি করে আমি আসবো। আচ্ছা, কি চুক্তি? চুক্তিটা হচ্ছে এটা যে তারা নিয়ে আসলে প্রতি মাসে 4 থেকে 5 সিট কাপড় আমার বানাই দিতে হইব প্রতি মাসে। তখন আমি বললাম যে এটা আমার পক্ষে সম্ভব না, আমার বাজেট হতেছে আমার ইনকামের উপর, তোমার যে চাহিদাটা এটা বরাদ্দ থাকবে, সীমাবদ্ধ থাকবে। এখন তুমি যদি আমার আহামরি বলো তো আমি দিতে পারবো না, তো না দিতে পারলে সে আসবো না। লাস্ট চলে গেছে আপনার শীতের মধ্যে, প্রায় 3 মাসের মতো হয়। এই যে ঈদ গেল, আমার মায়েরা কিন্তু ওখানে নিয়ে তারা থাকে। আমার মায়ের জন্য আমি মার্কেট করছি, তার জন্য মার্কেট করছি, তার আব্বুর জন্য মার্কেট করছি। তো ওই মার্কেটগুলো ওরা রাখে নাই, তাদেরটা তো রাখেই নাই, বরঞ্চ আমার মায়েরটাও রাখে নাই। আমার খালি ইয়াতে ফিরিয়ে দিয়েছে। আমি এইগুলো নিয়ে আসতে পারছি। তখন আমি বলছি যে যদি আমি এগুলো ফেরত নিয়ে যাই তাহলে তুমি কিন্তু আমার বাড়ি কখনো আসতে পারবে না, কারণ আমি আমু না। এটা লাস্ট ঈদের ঘটনা? হ্যাঁ, লাস্ট ঈদের ঘটনা। তখন এক পর্যায়ে আমি ক্ষিপ্ত ঈদের পরে আমি একটা ভালো উকিল ধরে আমি বুঝিয়ে বলি। তখন বলছে যে না, এটার পক্ষে তোমার থাকাটা সম্ভব না, কারণ 2 বছর তো তুমি দেখলা। সেই উকিল সাহেব আমাকে বলছে যে তুমি ফাইনালি ডিভোর্স দিয়ে দাও। তখন আমি ওই উকিল ধরেই ডিভোর্স দিয়ে দিচ্ছি। মঙ্গলবারের ভিতরে তার কাছে কাগজ পৌঁছাবে। তো আপনি যে ডিভোর্স দিয়েছেন এটাকে জানিয়েছেন? হ্যাঁ, এটা আমি তারপরেই জানাই। ওনার মন্তব্য কি ছিল? ওনার মন্তব্য ছিল যে তুমি বাচ্চাটার কথা ভাবলা না, বাচ্চারা তুমি মানাই দিলা। তো আমি বলছি যে এই জন্য আমি দায়ী না,
আচ্ছা, আমরা একটু স্টুডিও থেকে চেষ্টা করি আপনার স্ত্রীর সাথে কথা বলার জন্য। আসসালামু আলাইকুম ভাবি, প্রেম করে আপনারা বিয়ে করেছেন, বিয়ে করে আপনারা প্রায় 1.5-2 বছর সংসারও করেছেন, তো রিফাত মনে হয় 2-3 দিন আগে আপনাকে ডিভোর্স দিয়েছে বা ডিভোর্স লেটার পাঠিয়েছে আপনার কাছে। কই আমার কাছে তো আসে না। আচ্ছা, হয়তো যাবে, আরো 2-1 দিন পর হয়তো আপনি লেটারটা পাবেন। কিন্তু আপনারা প্রেম করে বিয়ে করলেন, আপনাদের একটা সন্তানও আছে, তো এরকম 10 মাসের একটা বাচ্চাকে রেখে আপনারা এত তাড়াতাড়ি ডিভোর্সের মতো ঘটনায় চলে গেলেন, বা আপনার হাজবেন্ড আপনাকে ডিভোর্স দিল। ওর মনে হয়েছে তার জন্য ওই দিয়েছে, কিন্তু এর মধ্যে তো আমার কোনো ইচ্ছা ছিল না। আপনি কি সংসারটা করতে চান? অবশ্যই করতে চাই, কারণ বাচ্চা তো আছে। আমি কি চাবো যে আমার সংসারটা ভাঙা যাক? কিন্তু আপনার বিরুদ্ধে অভিযোগ করছিল যে আপনি প্রতিনিয়তই নিজের বাবার বাড়িতে থাকতে পছন্দ করেন। আচ্ছা, বাবার বাড়িতে একটা মেয়ে কোন সময় থাকতে চায়? যখন তার বাড়িতে খাবার দাবার ঠিক মতো না পায় না, তো বাবার বাড়িতে তো যায়, বাবার বাড়ি থেকে তো আনতে হইব নাকি? ওই ঠিক মতো না কাজ করে না, তাহলে তো বাবার বাড়িতেই থাকতে হইব বেশিরভাগ। আপনার স্বামী ঠিক মতো কাজ করে না, আপনি তাই বলছেন? জি, ওই ঠিক মতো কাজ করে না, ওর মাই খাওয়ায়। তারপর তো প্রতিনিয়ত ওর মাই বলে যে আমি খাওয়াই, আমার খাই, ওর বউ পালি, ওর বাচ্চা পালি, ওরে পারি। প্রতিনিয়ত খুঁড়া দিয়ে একটা খুঁড়া সহ্য করে একটা মা কিভাবে ওদের বাসায় খায় আপনি বলেন? যার কারণে আমি আমার বাবার বাসায় বেশিরভাগ খাই। তারপর ওই আমার মারধর করে আমার বাবারে আমার ফুফুরা ওদের বাসায় নেওয়া হয়েছে, নেওয়ার পর তো ওদের সাথে আবার বিয়া দিছে আমার। আপনাকে মারধর করতো? অবশ্যই মারধর করতো, কি মাকে করে আমার জিজ্ঞেস গান করেন? তবদা লাগাই লাইছে। তারপর আমার বাচ্চাকে সঙ্গে 6 মাসের পেটে আছিল, ওই সঙ্গে ওই আমার মারধর কইরা হাসপাতালে সহকারে ভর্তি করাইছে। আমি আমার বাপ মার বাড়িতে থাকবো না তো কই থাকবো? কিছু তো প্রবলেম আছে আপনার রিফাত সাহেব। দোষ কিছুটা আছে। আপনি প্রচন্ড মারধর করেন। প্রচন্ড মারধর কখনোই আমি করি নাই। শারীরিকভাবে কাউকে আঘাত করা যায় না, এটা তো আমি আপনি just জানেন। একটা চর দেওয়া যদি প্রচন্ড মারধর হয়, হসপিটাল পর্যন্ত যেতে হয়েছে। হসপিটাল ওই তো ওই সময় প্রেগনেন্ট ছিল। তো প্রেগনেন্ট থাকা অবস্থায় আপনি তার গায়ে হাত তুললেন? এবার আমি বলি, সে আমার সাথে কি বিহেভ করছিল। যখন একটা মেয়ে প্রেগনেন্ট থাকে তখন তার অনেক রকম প্রবলেম হয়, মানসিকভাবে সে অনেক জরাজীর্ণ থাকে, যে কারণে অনেক সময় বিহেভিয়ারের একটু প্রবলেম হতেই পারে। এই জন্য তো যার কারণে আপনি তাকে মারধর করে হসপিটাল পর্যন্ত নিয়ে যাবেন? তাকে আমি একটা চর দেই, সে সেন্সলেস হয়ে যায়। তো হয়ে যাওয়ার কোন পর ধরনের এক চর দিয়েছেন যে আপনার স্ত্রী চর খাওয়ার পর সেন্সলেস হয়ে আমার গেছে? থেকে রিপোর্ট এখনো আছে, তার রক্ত আগে থেকে কম ছিল। আমরা এই ব্যাপার নিয়ে আর বেশি কথা বলতে চাচ্ছি না। আমি খালি এতটুকুই বলতে চাই যে আমরা তো আসলে এখানে বসে থেকে আমরা এটা বলতে পারি না যে কার কতটুকু দোষ। আমি যেটা নিয়ে কথা বলতে চাই, আপনি আর এবং আপনার স্ত্রী প্রেম করে বিয়ে করেছেন, মাত্র 2টা বছর পার হয়েছে, আপনাদের ঔরসে একটা কন্যা সন্তান এসেছে। সেই সময় আপনি আপনার স্ত্রীকে যে কোনো কারণেই হোক ডিভোর্স দিচ্ছেন, সেটা আপনার দোষ হোক বা তারই দোষ হোক। আপনারা কি কোনোভাবে চান এই সংসারটা আর একটু ভালোভাবে চলুক, একটু আপনারা নিজেরা শুধরান নিজেকে? একটা সংসার ভেঙে দেওয়া তো সহজ, ভবিষ্যতে আপনি যাকে স্ত্রী করে নিয়ে আসবেন সে যে এর থেকে ভালো হবে এর গ্যারান্টি তো কেউ দিতে পারে ওর না। থেকে খারাপ কেউ হইতো না। আপনার কাছে মনে হয় তার থেকে খারাপ কেউ হইতো না? তার এই মেয়েটা দুনিয়ার সবচেয়ে খারাপ আমার কাছে মনে হয়। মানে 2 বছর থাকার পর আপনার এই ফিলিংসটা এই হয়েছে। ফিলিংসটা হয়েছে। এটা তো সত্য যে আপনার কাজকর্মের একটু প্রবলেম আছে। কাজকর্মের প্রবলেম মাঝখান দিয়ে ছিল, কারণ আমি ব্যবসার মতো লস খাইছি, যার কারণে 3 মাসের মতো বইয়া খাইছিলাম। এখন আমার কথা হলো, এই পরিস্থিতি থেকে এমন কোনো কি রাস্তা খোলা আছে যেখানে আবারও ওই বাচ্চাটা, আপনাদের কন্যা সন্তানটা বাপ মাকে একসাথে আবার পাবে? এটার কোনো সম্ভাবনা আছে? এটা সম্ভাবনা আছে যদি সে আমার কথা মতো চলে। আপনার কথা মতো কিভাবে চলবে? আমার কথা মতো হচ্ছে, ফার্স্ট অফ অল সে তার বাপের বাড়িতে 6 মাসে একবার যাবে, কথা বলতে পারবে, সমস্যা নেই, কথা বলতে পারবে, কিন্তু বাপের বাড়িতে যাওয়া যাবে না। দ্বিতীয়ত সে আমাদের বাসায় কাজ তেমন একটা করে না। আমার আম্মু মানে সব ঘরের সম্পূর্ণ কাজ করে, তার কাপড় ধুইয়া দেয়, এটা করা যাবে না, সে কাজ করবে। যার জন্য তাকে আমার বিয়ে করাটা। আরেকটা চেঞ্জ হলো, সে মোবাইল টিপতে পারবে না। এই যে মোবাইল, আমার সংসার আসলে আমি কোনো মোবাইল দিতাম না, কোনো রকম মোবাইল চালাতে পারবে না। তার আব্বু আম্মু কল দিলে আমি কথা বলেই দিব, আমার ফোন দিয়ে কথা বলবে, কিন্তু সে আর মোবাইল চালাতে পারবে না। আচ্ছা, এটা আপনার সিদ্ধান্ত? এটা আমার সিদ্ধান্ত। এখন সে যদি আমার ইচ্ছা, মানে আমার এই সিদ্ধান্তগুলো মাইনা থাকতে পারে, তাহলে থাকুক। সে কি আমার শব্দ মানতো না? আমি তার কাছে বিয়া বয়ে কি এতই ঠেকে গেছি গা যে তার কথা আমার শুনতে হবে, সে আমার কথা শুনতো না? শুনতে হলে তো দুজনের কথা শুনতে হইব। ঠিক আছে না, এই মোবাইল ব্যবহার করবো না, ঠিক আছে। 6 মাস কিভাবে একটা মায়া থাকে? তার বাবার শরীর খারাপ থাকতে পারে, তার মায়ের শরীর খারাপ থাকতে পারে। তার বাবা মা অসুস্থ হলে সে একবার দেখে যেতে পারবো, ওইটা দেখবো, আমি স্যাক্রিফাইস করবো, ওইটা আপনি বিবেচনা হ্যাঁ আমি করবেন। বিবেচনা করবো। অসুস্থ তো মানুষ সবসময় থাকে না, তাকে দেখতে মন চলে আমার বাসাতে আসবো। কিভাবে যাইবে? সে তো 2 বছর হয়েছে, আজ পর্যন্ত আমার বাবা মাকে একবারও নিয়ে খাওয়াইতেই পারছে, তাহলে কিভাবে আমার বাবা মা ওর বাসায় যাইবো? তারে তো সুযোগ দিতে সে কি আমার সাথে দিব ভাই? তারে তো আমি সুযোগ দিতেছি, এই যে লাস্ট সুযোগ। স্বামীর বাড়িতে কয়দিন ছিলেন এক নাগাড়ে? 3 মাস থাকছে।
রাখছি ওদের বাসায়। 2 মাস। আমি একটা কথা বলি, এত কথা দরকার নাই। আমি খারাপ মায়া, ও যদি আমার থেকে ভালো মায়া পায় তাহলে চইলা যাক, আমার কোনো আপত্তি নাই। একদিন হইলেও তো ওর সাথে সংসার করছি, ওর লাগাতে একদিন হইলেও খারাপ লাগবো। তো যে কারণে আমার একটা বাচ্চা হয়েছে, আমার বাচ্চার কথা একবার চিন্তা করে না, একবার খোঁজ খবর নাই। আমার মায়ের আমি দেখতাম গেছিলাম, সে আমার দেখতে দেয় নাই, আমার ফিরিয়ে দিছে, দূর দূর করে তারাই দিছে। আমি মার্কেট লয়ে গেছি 8,000 টাকার, আমার দেখতে দেয় না, মায়েরাও মানে দিছে না। মায়ের মার্কেটগুলো ফেরত নিয়ে আসছি, আমার কি কষ্ট লাগে না? এই গত ঈদে আপনি যে বাজার করে নিয়ে গেছিলেন, কোনো বাজার রাখেন না, রাখে না, এখন আমার বাসা পড়ে রয়েছে। তারা যদি আমার বাচ্চার চিন্তা করতো, তার বাপে তার মায় সে যদি চিন্তা করতো, তাহলে এইভাবে মানুষ অপমান করে না যেভাবে আমারও আস্ত করছে। আচ্ছা, ঠিক আছে, আপনারা আপনাদের সিদ্ধান্ত ভালোভাবে নেবেন। জীবন আপনাদের, সিদ্ধান্ত আপনাদের। আপনারা নিজেদের চিন্তা করছেন, আপনাদের ইগোর চিন্তা করছেন, আপনারা দুইজনের মতো চিন্তা করছেন। আপনারা আসলে বাচ্চাটার কথা কেউ ভাবছেন না, আপনাদের সংসারটার কথা কেউ ভাবছেন না। দর্শক, আপনারাও শুনছিলেন, আমরা আসলে পারতপক্ষে চেষ্টা করি যদি এখানে কোনো সুযোগ থাকে, কাদা ছিটাছিটি না করে, একজন আরেকজনকে দোষারোপ না করে, তারা যদি নতুন করে আবার শুরু করে, আমরা সহযোগিতা করি। তারা নিজেরা একটু বিবেচনা করুক। আমরা আসলে অনুরোধ করতে পারি তাদের দুইজনকেই, আপনারা একটু মাথা ঠান্ডা করে আপনাদের নিজস্ব ইগো থেকে বের হয়ে এসে সংসারটা চিন্তা করে, বাচ্চাটা চিন্তা করে দেখেন একসাথে আবার শুরু করা যায় কিনা, চলা যায় কিনা। তবে আমাদের যেটা মনে হয়েছে আপাত দৃষ্টিতে, আপনাদের এই সংসারটা দেখে আপনারা একজন আরেকজনের প্রতি কোনো রকম বিশ্বাস নেই, বিন্দু পরিমাণের কোনো ভরসা, বিশ্বাস নেই। একটা দাম্পত্য জীবনে বিশ্বাস থাকাটা অনেক ইম্পর্টেন্ট। আপনারা মাত্র 2 বছর সময়ের ভিতরে একজন আরেকজনকে যেভাবে অবিশ্বাস করছেন, এভাবে আর যাই হোক সংসার হয় না। তো আজ এই পর্যন্তই। আপনাদের জন্য শুভকামনা। বাচ্চাটার জন্য অনেক খারাপ লাগছে, আমরা দোয়া করি বাচ্চাটা সঠিক পরিবেশে বেড়ে উঠুক। আজ এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।